আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব ২৮। লিখেছেন সালমা চৌধুরী। আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরই আবির ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়া আর লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একেবারের জন্য কথা শুনলি না। ওরা সঙ্গে সঙ্গে বলল, সরি দোস্ত। রাকিব মিনহাজ আর তামিমের দিকে তাকিয়েই দেখছে না। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকিয়েছিল রাকিব। না হয় তানভীরের সাথে সাথে রাকিবও দুটাকে পিটাইতো। ওদের প্রতি প্রায় ৫ মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে। রাকিবের কলিজার বন্ধু আবির। আবিরের সবকিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমনি আবিরও তাই। ছোটবেলা থেকে ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধুর ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায়, অথচ ওদের মধ্যে এমন সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয়। দুজন মিলে ওই ছেলেকে মারে। কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরের সেসব কোনো ইন্টারেস্টিং ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতে আসতো, দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলতো। পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হওয়ায় আবিরের বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল। এখনো কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে। রাকিব আবিরকে কল দিয়ে যাচ্ছে। এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল, কারণ তানভীর যদি বাইচান্স আবার এখানে আসে আর মিনহাজদের সামনে পায়, তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না। তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করছে, তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করে বন্যাকে বলল, তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল, তোমরা যাও এখন। রাকিবের রাগী সুর শুনে ওরাও মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, একটা কথা বলেনি। রাকিবরা প্রায় ১ ঘন্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে, অথচ আবিরকে একদমই কোথাও খুঁজে পাচ্ছে না। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়ে মেঘকে কল দিল। মেঘ রিসিভ করতে বলল, কিরে, তুই ঠিক আছিস? মেঘ মৃদু সুরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। তুই আবির ভাইয়াকে কল দে। আমার ভয় লাগছে। এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পরেও তো একটু ভয় লাগেনি। আমি এখন কি করব? আবির ভাইয়াকে কল দে, আর কিছু করতে হবে না। উনি কি কল ধরবেন? ধরবেন কিনা সেটা দিলেই বুঝবি। তুই ওনাকে রাগিয়েছিস, তোকে শান্ত করতে হবে। আমি পারবো না দোস্ত, ভয় লাগতেছে। আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম। মিনহাজ মিষ্টিদের কথায় লাফানোর সময় ভয় ডর কোথায় ছিল তোর? আচ্ছা দিচ্ছি। বন্যার কল কেটে মেঘ আবিরের নাম্বারে বের করলো। ভয়ে বুক কাঁপছে। ৫ মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। আবিরের ফোন বন্ধ পেয়ে আঁতকে উঠলো মেঘ। বারবার কল দিতে লাগলো। ভয় আর দুশ্চিন্তা ৩ গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানভীর, এদিকে মেঘ সবার একাধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্কের বিজি বলছে, আবার বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজই প্রথম আবিরের ফোন বন্ধ। মেঘ রাগের চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় ১৫ মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামলো। ভয়ে ভয়ে কল করলো তানভীরকে। তানভীর কল রিসিভ করতেই মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছো ভাইয়া? তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, না, বাসায় আপাতত কিছু বলিস না। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশন হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনো আবিরের কোনো খবর নেই। আজ বাসায় তেমন মানুষও নেই। মিমের নানু খুব অসুস্থ, তাই মিমরা ২ দিন হলো ওদের নানু বাড়িতেই গিয়েছে। ইকবাল খান মিমদের নিয়ে গিয়েছেন, এখনো বাসায় আসেননি। হালিমা খান আর মালিহা খান বাসায় আছেন। আলী আহমদ খান অফিসে। মোজাম্মেল খান আজ সকালেই রাজশাহী গেছেন। মেঘ উপরে হয়ে শুয়ে ফোনের আবিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে।
মেঘের বর্তমান বয়সটার দোষের, এই বয়সে এমন ঘটনা ঘটানোর অস্বাভাবিক কিছু না। আবির ভাইয়ের প্রতি বেধক আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষায় যে যা বলেছে সব শুনেছে। নিজের করা ভুলের জন্য এখন খুব পস্তাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু আবিরের কোনো হদিশ নেই। আলী আহমদ খান 7টার দিকে বাসায় ফিরেছেন। আলী আহমদ খান নিজেও আবিরকে 2-3 বার কল দিয়েছেন। আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিয়া খানকে শুধালেন, আবির কি বাসায় আসছে? এখনো তো আসেনি। ওর ফোন বন্ধ কেন? তোমার সাথে কি কথা হয়েছে? না, হয়তো ফোনের চার্জ শেষ। তুমি দুশ্চিন্তা করো না। আলী আহমদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন। একটু পর মেঘের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলো না, দ্বিতীয়বার রিসিভ করতেই ওপাশ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো, আবির কোথায়? কোথায় তুই? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মেঘ। মেঘ, আমি তোমার রাকিব ভাইয়া। জি ভাইয়া, চিনতে পেরেছি। রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আবির কি বাসায় গেছে? মেঘ আকুল সুরে বলল, এখনো আসেনি। উনি কোথায় আছে ভাইয়া? রাকিব ততস্থ হয়ে বলল, আবির বাসায় যায়নি। তাহলে এই নাম্বার? এটা আমার নাম্বার, ভাইয়া সিমটা আমায় দিয়েছিল। রাকিব শান্ত সুরে বলল, ও আমি জানতাম না, সরি। আসলে এই সিমটা আগে আবির ইউজ করতো। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। পরে নতুন সিম নিয়েছে। এত বছর যাবৎ নতুন সিম গুলোতেই যোগাযোগ করে আসছি। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খুঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমাকে দিয়েছে? মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে। প্রায় 2-3 বছর যাবৎ মেঘ এই সিম ইউজ করছে, ভেবেছে তানভীরের সিম, তাই তেমন মাথাও ঘামায়নি। অথচ এই সিম আবির ভাইয়ের। এক মুহূর্তেই মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উথাল হয়েছিল, অথচ মেঘের সবকিছু জুড়ে আবিরের স্মৃতি জড়িয়ে আছে। আবির ভাই তাকে সব দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। মেঘ করুণ সুরে বলল, ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। অবশ্যই, রাখছি। রাকিব কল কেটে দিতেই মেঘ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে। নিজের উপর এত রাগ হচ্ছে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফ্লোরে বসে 2 হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অপরিচ্ছন্নভাবে কেঁদে চলেছে। রাত প্রায় 9টার পর তানভীর হঠাৎ হালিমা খানকে কল দিল। তানভীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন। তানভীর কল কাটতেই হালিমা খান ছুটে গেলেন মালিহা খানের কাছে। মেঘকে অবিরত ডাকতে লাগলেন। মেঘ চোখ মুছে বেলকনিতে আসতেই দেখলো বড় আম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মেঘ তাড়াতাড়ি আয়, আমাদের বের হতে হবে। কোথায়? তুই আয় আগে। মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, রেডি হতে হবে না? না, যেভাবে আছিস সেভাবেই আয়। মেঘ দ্রুত নেমে আসলো। হালিমা খান বাসা তালা দিয়ে গাড়িতে বসলেন। মালিয়া খান শীতল কণ্ঠে শুধালেন, কে অসুস্থ? বললেন না তো? মেঘের বুকটা ছেদ করে উঠল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ফোনটাও বাসায় ফেলে আসছে। আবির ভাইয়ের খোঁজ পাইনি এখনো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কথা বের হচ্ছে না গলা দিয়ে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হাসপাতালে গিয়ে দেখি। মালিয়া খান আর্তনাদ করে উঠলেন, আমাদের কারো কিছু হয়েছে? হালিমা খান তানভীরের কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিয়েছে। মালিয়া খান কথার কোনো উত্তর দেননি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে 10টার উপরে বেজে গেছে। হাসপাতালের সামনেই রাকিব দাঁড়ানো ছিল। সবাই নামতে রাকিব রাস্তা দেখিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে। মেঘ হাঁটছে ঠিকই, তবে হাঁটার কোনো গতি নেই। অক্লিষ্ট আঁখিতে মেঘ রাকিব ভাইয়াকে দেখছে। রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা। মেঘের পা চলছে না, ভয়ে হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। কোনো রকমে ওদের পেছন পেছন একটা রুমের দরজা পর্যন্ত এসে সবাই থমকে দাঁড়ালো। প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান পায়ে ব্যান্ডেজ করা। আবিরকে এই অবস্থা দেখে ছুটে গিয়ে মালিয়া খান আবিরকে ধরে বিলাপ সুরে শুরু করে দিয়েছেন। আলী আহমদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশপাশে নজর দিলেন। তারপর ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন, কি হয়েছিল? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আলী আহমদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, বাইক কেনার সময়ই বলেছিলাম, একবারের জন্য আমার কথা মানলো না। আলী আহমদ খান আবারও হুঙ্কার দিয়ে উঠল, তানভীর কোথায়? রাকিব আস্তে করে বলল, ইম্পর্টেন্ট কাজে গিয়েছে, চলে আসবে।
ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ? রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ছে না। মেঘের অভিক্ষিপ্ত আঁখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে আছে। হালিমা খান, মালিহা খান অঝরে কেঁদে চলেছেন, কিন্তু মেঘের চোখে এক ফোঁটা পানি নেই। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, নেই কোনো অনুভূতি। তানভীর হালিমা খানকে ফোন করে আগে সবটা জানিয়েছিলেন। হালিমা খান শক্ত থেকে মেঘ সহ বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আসতে বলেছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। আবিরের জ্ঞান ফিরছে না। ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ার কয়েক সময় লাগবে, আপাতত হাসপাতালেই রাখতে বলেছেন। এরই মধ্যে তানবীর আসছে। হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দু হাতে পায়ের গায়েও রক্ত লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে, আর কিছু দাগ এখনো ভেজা। অ্যাক্সিডেন্ট এর খবর শুনে তানবীর সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাভ দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রক্তের অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল। তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে। হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকেই উপস্থিত ছিল। রাকিব আর তানভীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্র তানভীর এই অবস্থাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে। রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসছে। তানভীর রুমে ঢুকতে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, কোথায় ছিলে? তানভীর শার্টের হাতার ফোল্ড খুলতে খুলতে গম্ভীর সুরে বলল, কাজ ছিল। তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ ছিল? তানভীর রাগী সুরে বলল, হয়তো। তানভীর হালিমা খানকে আগেই বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমদ খান পাশে একটা চেয়ারে দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন। একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেন। কোনো বাবাই মাই ঠিক থাকতে পারে না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছে। আলী আহমদ খান ফোন রিসিভ করতেই মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাইজান কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, বাসার সবাই কেমন আছে? কেমন আর থাকবে, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে? আবির? হ্যাঁ। কবে? কিভাবে? আজকেই, কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এটা ছেলের জ্ঞান ফিরলেই বলতে পারবো। এখনো জ্ঞান ফিরেনি। আমি রওনা দিব এখন? না, ডাক্তার বলেছে তেমন সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করিয়ে আয়। আচ্ছা। তানবীরের কি অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না। আবিরকে হাসপাতালে নিয়ে কোথায় গিয়েছিল কে জানে, মাত্র আসছে। তোমরা সাবধানে থেকো, আর আমি তানবীরের সাথে কথা বলে নিব। রাত 12টা বাজতে চললো। আবিরের এখনো জ্ঞান ফিরেনি। তানভীর আর রাকিব হাসপাতালের বেলকনিতে বসে আছে। মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে। হালিমা খান, মালিহা খান দুজনেই আবিরের পাশে বসে আছেন। তানভীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না, আমি আর রাকিব ভাইয়া আছি, কোনো সমস্যা হলে জানাবো। মালিহা খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যাব না এখান থেকে, আমি এখানেই থাকবো। আবিরের জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বলেছেন একটু সময় লাগবে। অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমি বাসা যাব না। বড় আম্মু, প্লিজ এমন করো না। তুমি অসুস্থ, তাছাড়া বড় আব্বুও পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিহা খানের আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালেন ওনাদের নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমরা আছি, তুই বাসা যা। আমিও থাকবো। তানভীর শক্ত কণ্ঠে বলল, মেঘ। মেঘ চোখ টলমল করছে, চোখ তুলে তাকালো তানভীরের দিকে, করুণ সুরে বলল, প্লিজ ভাইয়া, আমি থাকি। তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানভীর আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে। হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বড় থাকতে চাচ্ছে থাকুক, তাছাড়া তোমরা তো সকালে আসবেই। তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো। ঠিক আছে, সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা, যাও তোমরা।
ওরা চলে যেতে বন্যার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসছে। তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল। বন্যা উতলা হয়ে শুধালো, আবির ভাইয়া কেমন আছেন? আমার ভাইয়ের খবর নেওয়ার কি দরকার? চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে? ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? বন্যা মলিন সুরে বলল, বিশ্বাস করুন আমি এমন কিছুই চাইনি, ওরা মজা করছিল। আর তানভীর হুংকার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শুনিনি। আমি বারণ? কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায় আছে? ওকে একটু দেয়া যাবে? কি দরকার? কথা যখন মানতেই পারোনি, তাহলে এখন আর কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না, ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। মিনহাজ আর তামিম যেখানে থাকার সেখানে আছে, বোনের সাথে কথা হয়নি। শান্তি? মানে? কি করেছেন ওদের? যা করার তাই করেছি। আগামী 3 দিন তাদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন? কি এসব? কি করেছেন ওদের সাথে? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে তোমার। তোমার যদি দুদিনের বন্ধুদের সম্পর্কে প্রতি দরদ উতলাই পড়ে, তাহলে ভাবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ার ছায়ায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনের বন্ধুর থেকেও কয়েক গুণ বেশি কিছু। ফার্দার যদি বন্ধুদের খোঁজ নিতে আমার কল করেছো, তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে আসছে। মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত সুরে বলল, তুই ভাইয়ার কাছে থাক, আমি আর রাকিব ভাইয়া বাহিরে আছি। কোনো দরকার বা কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। ঠিক আছে। তানভীর রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবার পিছনে ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তানভীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশ আবিরকে দেখে ভিতরটা ফেটে কান্নায় ভেঙে পড়ছে। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে। মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে ভিজে গেছে। কত সময় ব্যাপী মেঘের গভীর ক্রন্দন চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় অবস্থায় বলতে শুরু করলো, আমি মিনহাজকে পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একবারই নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখের ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। মিনহাজরা আমায় বুঝিয়েছিল, আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করেছি। আমাকে মাফ করে দিন প্লিজ। আমি আর জীবনও কারো সাথে কারো কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিন বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো, কোনোদিন কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ই চড়ই কি হবে বলুন? কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবার বলতে শুরু করলো, ছোটবেলা আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবুও আমি বলিনি। আপনি তারপরেও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে এসেছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণ আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসে পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশের রংধনু উঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। আপনি হয়তো জানেনও না, আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা বেলকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটাই। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে এভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে।
এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার এতটুকু যত্নে সব ভুলে যায়। কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবে সহ্য করতে পারি না। মালা আপু এমপির মেয়ের আচরণ আমার যতটা রাগিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন দুরাত আমি শুধু কেঁদেই ছিলাম। আপনার অনাদায়ে কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজদের তালে তালে তাল মিলিয়েছিলাম। আপনার অধিকার বোধ আমার বরাবরই আকৃষ্ট করে, তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমার দুটো থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনোদিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলবো। আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগবো না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি ভালো না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবোল তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে দু হাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিট পিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগজড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রোধিত মুখের পানে। মৃদু আলতো আবিরের প্রেয়সীকে দেখলো খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়লো। এটা প্রথমবার নয়। মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল, তারপর 1 সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স 4 কি 5 আর আবিরের বয়স 12 কি 13 চলে। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা 15 দিনে উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানবীরের বয়সের পার্থক্য 2 বছর হওয়ায় তানবীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘ জন্মের সময় আবির 7-8 বছরের ছিল বিদায় মোটামুটি বুঝতো। প্রথমে বোন হওয়ার মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আদো আদো কণ্ঠে ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্য ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলতো। মেঘ ঘুমালে খেলতে বের হতো। 7-8 বছর বয়সে ছেলের চোখে মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্নে মেঘ তখন থেকে আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থতায় ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গিয়েছিল। কোনো রকমে ব্রেন প্রেশার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে এসেছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না। কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালের হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের উপর উপর হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলেছিল, ভাইয়া উঠো, আমার সাথে খেলবে না? মালিহা খান কেঁদে বলেছিলেন, তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল, চুপ করো ভাইয়া, কিছু হবে না। আবিরকে শক্ত করে ঝাপটে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমি মরে যাব ভাইয়া, উঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুকের থেকে উঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমিও মরে যাব।
মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফিরে। দীর্ঘ শ্বাস ছেড়ে পিটি পিটি করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা, মা, চাচু, মামুনির কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিচ্ছি দুই হাতের স্পর্শ। আবিরের জ্ঞান ফেরায় সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘও দু হাতে আবিরের দুগালে আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ভাইয়া কথা বলো, ওরা বলেছে তুমি নাকি মরে যাবে, তুমি একবার বলো তোমার কিচ্ছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে এসেছিল। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছে। সেই থেকে আরও প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একেবারের জন্য বাসায় যায়নি, সারাক্ষণ আবিরের মাথায় কাছে বসে থাকতো। মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমাতো। ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? কেন? আম্মুরা বলেছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করেছিলাম বলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলেছিল, এখন আমার কি করতে হবে? তুমি সবসময় আমার সাথে খেলবা, আমাকে ঘুরতে নিয়ে যাবা, আমাকে অনেক আদর করবা, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল। আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে, আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণ মেঘতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকবে যেন। আবির হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনোই ভুলবো না। সেদিন থেকে আবিরের মন মেঘেতেই আটকে গেছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদে আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে, সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতায় এভাবে কাঁদছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে, চোখের পানি এখনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আবির বাম হাতে মেঘের গাল ছুঁয়ে আলতো হাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখেই রাত কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতেই শুরু করেছে। এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘন্টাখানেক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে। আবিরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গিয়েছিল। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতে খেয়াল করলো আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তেই মেঘের ঠোঁটে হাসি ফুটে উঠল। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে, এটা ভেবেই মেঘের দু চোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠেছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিগুড় দৃষ্টিতে আবিরের সুষুপ্ত ধূষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেছে। অজান্তেই কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারায় মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে। দুর্ভেদ্য আবেগে মেঘের চোখ টানছে, মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নির্বোধী চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে মনের কোণে। একটা গূঢ় প্রশ্ন উদ্যোগ হলো। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাইয়ার জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন, নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গিলল। হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে।
চুল ঠিক করে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বোঝার উপায় নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকে উঠল। এসে ধীরকণ্ঠে শুধালো, ভাইয়ার কি জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত সুরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমাচ্ছে। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে শুধালো, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতে রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে এক একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভ্রু কুঁচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকস্মাৎ মলিন হাসলো। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, তুমি একটু বাহিরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখ দিয়ে ইশারা করতে মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী সুরে বলল, তানভীর, দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করলো। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার উপর তুলে দ্রুত আসতে নিলে আবির চেঁচিয়ে উঠে বলল, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা ঠিক আছে ওইটাও ভেঙে ফেলবো। মরার যখন এতই শখ, তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক, বাদ দাও, এমনিতে ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আসতে আসতে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথায় আরো ফাটিয়ে দেব? আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদু সুরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভ্রু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করেছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলছে না বলছে তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভেবেছিলি তুই মরে গেলি সবকিছুর সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি না? মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দিব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করে বলাতেই তুই এমন কাণ্ড করে বসলি? মেঘের মনে যত যেই থাকুক না কেন, সবগুলোকে মেরে সেখান থেকে তোর বস্তি স্থাপন না করলে আমিও রাখিব না। আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমার ছিল, আমার কাছে, আর অমৃত আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েও দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিনও কেউ আমার কাদম্বিনীকে প্রিয় পুরুষ হতে পারবেও না। এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনহাজের থেকে ফুল নিল যে? ফুল নিতে দেখেছিস? না, কিন্তু ছবি যা দেখেছি সবগুলোতে মিনহাজ ওকে ফুল অফার করেছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। তারপরেও ওই ছেলের সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল যাতে সেটা আমার চোখে পড়ে, কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলেছে। তুই এসব কিভাবে জানিস? মেঘ বলেছে? আমি আগে থেকে সব জানি, তাছাড়া মেঘও কিছুটা বলেছে। হারামি, তুই যদি আগে থেকেই সব জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিলি কেন? আমির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। না বুঝে হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সে ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100% এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘের। মেঘ না বলবে, অন্তত আমার চোখের দিকে তাকিয়েও কোনো দিকে মিথ্যে না বলতে পারলো এই কথাটা মিথ্যে বলবে। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় তখন আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকে জানি এসব কিছু ওদের প্ল্যান, আর ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে। কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি।
একটু শান্ত থাকলেই মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেভাবে জানি ও আমার সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তা করলি কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডেই বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসছে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছুটোছুটি করছে। যখন বুঝতে পারি পাশ কেটে যাওয়ার কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গিয়েছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকারে খেয়ালই করিনি, আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ার বাইক কন্ট্রোল করার কথা ভুলে গিয়েছিলাম। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্ত সুরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎই শুকনো নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করেনি, জাস্ট 2 দফা হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছে আর কি। আবির শুকনো দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধালো, রাকিব যা বলছে সত্যি? কি করেছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদু সুরে বলল, যা করার তাই করেছি, তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে? আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনেই মেরেছিস? হ্যাঁ। তোরে আমি কি বুঝাইলাম তানভীর? আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওইটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়ার আমার না আটকালে গতকাল ওইখানেই ওই ছেলেকে খুন করতাম। আমির শান্ত সুরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে, ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণের বন্যার তোর প্রতি বিদেশ যেন না আসে আবার। আসলে আসুক, আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সবকিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিওর হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকিটাকি কথা বলে হঠাৎই গুরুত্বর কণ্ঠে বলল, আমার জানটা বাহিরে একা আছে। তানভীর দেখ তো, আমার মায়া পাখিটা কি করছে? রাকিব মৃদু হেসে বলল, এত পীড়িত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি, সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হেসে পা বাড়াতেই রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে শুধালো, বাই দ্য ওয়ে, বাসরাত কেমনে কাটলো আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া বাসরাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, বাস কইরে, বাসটা আনতো। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকম আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসলো। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে, পাতলা ওড়নার আড়ালে মেঘের কুষ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। ততক্ষণে রুমে আলী আহমদ খান সহ মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমদ খান রাগী সুরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হাসলো, আর কিছু বলল না। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে শুধালেন, তুমি কি ঠিক করে নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত সুরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দেব। আলী আহমদ খান ভারী কণ্ঠে শুধালেন, তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের মতো বয়সে বিজনেস করে এক হাতে সংসার সামলিয়েছি, আর তোমরা আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, 2 দিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানভীর, তুই কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতেই আলী আহমদ খান পিছন ফিরে তাকালেন। তানভীর রুটি কলা আরো অন্যান্য খাবার নিয়ে আসছেন। মালিয়া খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না। খাবার নিয়ে আসছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিয়া খান আবিরের হাত মুখ ধুয়ে
দিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছে। ডাক্তার চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, মেঘ তুই খাবি না? খিদা নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিতে তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ বলে, খাবো না আমি। হা করতে বলেছি। মেঘ মাথা তুলে অল্প করে হা করলো। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ করে 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপি রুমে ঢুকলো। ওনাদের দিকে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদের কে খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। আমার ভাইয়া আমাদের খবর দিয়েছে। মাহমুদা খান কোনো কথা বললেন না। ভিতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত সুরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো। সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, তোমার ভাইয়াকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিয়া খান বিস্ময় সমেত একবার রাকিবের দিকে দেখলো, আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিয়া খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন? আলী আহমদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত সুরে শুধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিয়া খান শুধু মুখ চাওয়াচাওয়ি করছেন। মালিয়া খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। আবিরকে চিনত না? জি, মোটামুটি চিনতাম। আলী আহমদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় আনছিল। তানভীরকে তুমি কিভাবে চেনো? তানভীর ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়ায় চিনতে পেরেছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেছিলেন, মেঘের জন্য টিচার খুঁজেছিলেন। তখন ভাবলাম মেঘকে আমিই পড়াই, সেভাবেই মেঘকে পড়ানো শুরু করি। হালিমা খান, মালিয়া খান ও আলী আহমদ খানের একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যের আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস। জান্নাত আলী আহমদ খানের দিকে তাকাতেই আলী আহমদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা।